স্নেহের শিক্ষার্থী, তোমরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আমি এসএসসি ফিজিক্সের দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে গাণিতিক সমস্যার সমাধানের যে ইকুয়েশনগুলো আছে সেইগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি এই পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সঙ্গে থাকবে। তো দ্বিতীয় অধ্যায়ে তোমরা যে ইকুয়েশনগুলো দেখতে পাবে বা তোমরা যে ইকুয়েশনগুলো জেনে এসেছো সেগুলো আমি তোমাদেরকে মনে করে দেওয়ার জন্য আবার এখানে তুলে ধরছি। আমরা যদি বেগ নির্ণয় করতে চাই তাহলে বেগ ভি সমান এস ভাগ টি। এখানে এসটা হচ্ছে আমাদের সরণ বা দূরত্ব আর টিটা হচ্ছে সময়। যদি ত্বরণ নির্ণয় করতে বলা হয় তাহলে বেগের পরিবর্তন বেগ শেষ বেগ মাইনাস আদি বেগ, তাকে সময় দিয়ে আমরা ভাগ করব, তাহলে বেগ পরিবর্তনের হার আসবে, যেটাকে আমরা বলি ত্বরণ। বেগ পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। এরপরে আমরা ইকুয়েশন গতি সংক্রান্ত যে ইকুয়েশনগুলো আছে সেখানে আমরা যা জেনেছি সেটি হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে ইউটা হলো আদিবেগ, যেটি সময়ের পূর্বে দেওয়া থাকে, অর্থাৎ স্থির অবস্থান থেকে অথবা কোনো একটা বস্তু এত বেগে যাত্রা শুরু করলো, ঠিক সেই ক্ষেত্রে আমরা আদিবেগ ধরে নিব। তারপরে এটা তো বলে আসলাম ত্বরণ। এরপর দেখো দূরত্ব নির্ণয় করতে তোমাদের যে ইকুয়েশনটা ব্যবহার করতে হবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে এখানে যে চারটা রাশি দেওয়া আছে, একটা হলো এস দূরত্ব, একটা হলো ইউ এটি হলো আদিবেগ, একটা হলো টি এটি সময়, আর একটা হলো এ। তো যদি আদিবেগ সময় এবং ত্বরণ দেওয়া থাকে তাহলে আমরা দূরত্ব নির্ণয়ের জন্য এই ইকুয়েশনটা ব্যবহার করব। আমাদের সেই যে প্রশ্নটা করবে সেই প্রশ্নের ভিতরে যে তথ্যগুলো দেওয়া আছে সেখানে আমরা লক্ষ্য করব যে আমাদের কি কি দেওয়া আছে, তার উপর ভিত্তি করে আমরা সমীকরণটা লিখব। দেখো এখানেও কিন্তু দূরত্ব লেখা আছে এস ইকুয়াল টু ভিটি। কখন আমরা এস ইকুয়াল টু ভিটি লিখব? যখন সমবেগে বা সমদূরত্বে চলবে তখন আমরা এস ইকুয়াল টু ভিটি লিখব। তারপর দেখো যদি আমাদের অঙ্কের ভিতরে আমরা দেখতে পাই যে আদিবেগ, ত্বরণ এবং সরণ দেওয়া আছে, আমরা শেষ বেগ বের করব, তাহলে এই ইকুয়েশনটা ব্যবহার করতে পারবো আমরা। অথবা আমাদের শেষ বেগ আদিবেগ তারপর ত্বরণ দেওয়া আছে, আমরা দূরত্ব নির্ণয় করব, সেক্ষেত্রে এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করতে পারবো। এরপরে দেখো তমস সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তোমাদের প্রশ্নের ভিতরে এইরকম কোশ্চেনই বেশিরভাগ সময় করা হয়ে থাকে যে 8তম সেকেন্ডে বা 9তম সেকেন্ডে অথবা 12তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, সেক্ষেত্রে তোমরা এই ইকুয়েশনটা ব্যবহার করতে পারবে। তো এস টিতম সেকেন্ড ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2 ইন্টু টি, অর্থাৎ যে তম সেকেন্ডে অর্থাৎ বলবে তার ওই পুরো সময়টুকু তোমাদেরকে লিখতে হবে। ধরো 8তম সেকেন্ড, তার মানে 8 সেকেন্ড, এখানে টি হিসেবে 8 লিখতে হবে। তারপরে উড্ডয়নকাল। উড্ডয়নকালটা হচ্ছে যে একটা বস্তু যদি নিচ থেকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয় তো উপরের সর্বোচ্চ উচ্চতায় উঠে গিয়ে ওই বস্তুটা আবার যখন নিচের দিকে এসে পড়বে, মাটিকে স্পর্শ করার আগে যে সময় ধরে বস্তুটা উপরে ছিল সেই সময়টাকে বের করার জন্য এই সূত্রটা বা এই ইকুয়েশনটা তোমরা ব্যবহার করবে। এরপরে এখানে এইগুলোর পরে যে তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়ে যেটা জানতে হবে সেটা হলো পড়ন্ত বস্তুর ইকুয়েশন। তো পড়ন্ত বস্তুর ইকুয়েশনগুলো কি কি? এই ইকুয়েশনগুলোই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এখানে একটা জিনিস নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো আমরা জানি কোনো বস্তু ভূপৃষ্ঠে যখন নামে তখন অভিকর্ষ বলের প্রভাবেই মাটির দিকে নামে, আবার যদি নিচ থেকে উপরের দিকে দেওয়া হয় তাহলে অভিকর্ষ বলের কারণে সে বাধাপ্রাপ্ত হয়ে থেমে যায়। তো এই হলো সেই জি, এটা তোমরা ভালোভাবে জানো। এরপরে দেখো যে এখানে এস দেওয়া আছে, অর্থাৎ যদি আমাদের সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে বা উচ্চতা থেকে নামবে, সেই ক্ষেত্রে আমরা যদি উচ্চতা দিয়ে অঙ্কটা দেওয়া থাকে তাহলে আমরা এখানে ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এই ইকুয়েশনটা ব্যবহার করব। যদি এটা পড়ার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে পড়তেছে সেক্ষেত্রে পড়তে কত সময় লাগবে সেটা যদি আমি সময় বের করতে চাই তাহলে আমরা
এই ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারবো। এখন যদি তোমার বেগ বের করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। এটা হলো পড়ন্ত বস্তু। এই বস্তুটা যদি না পড়ে আমরা নিচ থেকে উপরের দিকে মেরে দিই তাহলে ঠিক এর মাইনাস করে দিতে হবে, জি এর সামনে মাইনাস করে দিতে হবে, কারণ যেটা আমাদের বাধার সৃষ্টি করবে এই জন্য। তাহলে নিক্ষিপ্ত বস্তু, এটাকে বলবো আমরা নিক্ষিপ্ত বস্তু। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো মোটামুটি এই কয়টা ইকুয়েশন যদি তোমরা ভালোভাবে জানো তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে আশা করি তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। এরপরে আমরা চতুর্থ অধ্যায়ে গিয়ে যে ইকুয়েশনগুলো বা সমীকরণগুলোর সম্মুখীন হব, যেই সমীকরণগুলোর সাহায্যে আমরা অঙ্কগুলো করতে পারবো সেই সমীকরণগুলো আমি এখানে লিখে রেখেছি। যে ডাব্লিউ ইকুয়াল টু যদি কৌণিক আকারে দেওয়া থাকে, সরণটা কৌণিক আকারে হয় তাহলে ডাব্লিউ ইকুয়াল টু লিখবো আমরা এফ এস কস থিটা, অথবা যদি আমাদের কৌণিক আকারে না হয় ডাইরেক্টলি সরণ ঘটে সেক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু লিখবো আমরা এফ এস। এখন ঘটনা হচ্ছে যে অনেক সময় আমরা দেখতে পাবো যে এফ এর পরিমাণ দেওয়া নাই বা এফ এর মান দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমরা ডাব্লিউ ইকুয়াল টু লিখবো এম জি এইচ। এখানে এসটাকে আমরা এইচ এ রূপান্তর করে নিলাম, যেহেতু কাজের পরিমাণ নিচ থেকে উপরে বা সরানোর ক্ষেত্রে হয়। তো আমাদের যদি কোনো একটা বস্তুকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়ার বোঝায় তখন আমরা এস দ্বারা বোঝাবো, আর যদি নিচ থেকে উপরে নিয়ে যায় বা উপর থেকে নিচের দিকে আসে তখন আমরা এইচ এর দ্বারা সেই দূরত্বটাকে বোঝাবো। আর যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটা আমাদের যদি ভূপৃষ্ঠের ক্ষেত্রে হয়, স্থলভাগের ক্ষেত্রে হয়, সেখানে আমরা এ ব্যবহার করব। আর এটা হলো বস্তুটির ভর। এরপরে দেখো আমরা পরে যে ইকুয়েশনটা আছে ইকে, ইকেটা কি, ইকেটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। তো গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন অনেক সময় ভি স্কোয়ারের মান দেওয়া থাকে না, তাহলে ভি স্কোয়ারের মান যদি দেওয়া না থাকে তাহলে দ্বিতীয়টা থেকে আমরা যে ভি স্কোয়ারের মান পাইছি দ্বিতীয় অধ্যায় থেকে, যে ইউ স্কোয়ার প্লাস 2ah অথবা ইউ স্কোয়ার প্লাস 2gh। তো আমাদের এখানে যেহেতু পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা বলবো, সেক্ষেত্রে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh এখানে বসাই দিব। তো আমরা যদি হাফ এম ভি স্কোয়ারের মান বসাই ইউ স্কোয়ার প্লাস 2gh, তো লক্ষ্য করো তোমরা এখানে এই জিনিসটা এইভাবে চলে আসবে। ইউ এর মান যদি আমরা 0 ধরি তাহলে এটা 0 চলে আসবে, তাহলে এখানে আসবে 2gh, তাহলে এই 2 আর 2 যদি কেটে যায় তাহলে কি হবে mgh। তাহলে ইকিউ ইকুয়াল টু আমাদের আরেক এখানে ইকিউ ইকুয়াল টু তোমরা mgh এটাও লিখতে পারবে। ইপি ইকুয়াল টু mgh পি, এটা হলো ক্ষমতা। কোনো একটা যন্ত্র একটা একক সময়ে কতটুকু কাজ করতে পারে সেটা পরিমাপ করার জন্য যে ইকুয়েশনটা ব্যবহার করতে হবে সেটি হলো পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মানে হচ্ছে কৃত কাজ বা ব্যয়িত শক্তি। এটা তোমার মনে রাখবা যে ব্যয়িত শক্তি ইকুয়াল টু কৃত কাজ। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা আরেকটি জিনিস এখানে লিখতে পারি এম ডি এইচ ডিভাইডেড টি। এরপরে এটা হচ্ছে কর্মদক্ষতা। একটা যন্ত্র তার যতটুকু শক্তি থাকে পুরো শক্তিটাই কাজে লাগাতে পারে না, তার মধ্যে যে প্রদত্ত শক্তিটা থাকে সেই শক্তি পুরোটা কাজে লাগাতে পারে না। তো শক্তির যত অংশটুকু কাজে রূপান্তরিত হয় সেটি তার হলো কর্মদক্ষতা, আর এই কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করতে হয়। তো আমরা এটা ইকুয়াল টু পি আউট বাই পি ইন ইন্টু 100% এভাবে লিখতে পারি। এখানে পি আউট হচ্ছে লব্ধ কার্যকর ক্ষমতা, পি ইন হচ্ছে প্রদত্ত ক্ষমতা। এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে সঞ্চিত শক্তির পরিমাণ যখন তোমরা বের করবে তখন ভি ইকুয়াল টু হাফ কে এক্স এস স্কয়ার। কে হচ্ছে স্প্রিং ধ্রুবকের মান, এটা হলো সঞ্চিত শক্তি, আর এটা সংকোচনের পরিমাণ এক্সটা। এই হাফ এম ভি স্কয়ার এটা হচ্ছে কি গতিশক্তি। গতিশক্তিটা আসলে মূলত হচ্ছে মানে আদি
বা প্রাথমিক গতিশক্তির সাথে মোট কাজের পরিমাণ, তাহলে হলো এটা শেষ গতিশক্তি। এরপর দেখো কর্মদক্ষতাকে আমরা যদি আরো অন্যভাবে লিখি বা অন্যভাবে আমাদের উপস্থাপন করি, তাহলে এখানে আমরা লিখতে পারি কর্মদক্ষতা এটা ইকুয়াল টু কৃত কাজ বা ব্যয়িত শক্তি ডিভাইডেড প্রদত্ত শক্তি, যদি কাজের মাধ্যমে আমরা সেটা নির্ণয় করি। তাহলে ক্ষমতার মাধ্যমে নির্ণয় করলে আমরা এই ইকুয়েশন ব্যবহার করব, আর যদি কাজের মাধ্যমে নির্ণয় করি তাহলে এটা ব্যবহার করব। তো এর হলো দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায়ের যে ইকুয়েশনগুলো আছে এই ইকুয়েশনগুলোর পরিচিতি। আশা করি তোমরা ইকুয়েশনগুলো সম্বন্ধে এখন আরো আগের চাইতে ভালো ধারণা লাভ করতে পারবে। এখন আমি তোমাদের এই ইকুয়েশনগুলোর উপরে দুইটি ম্যাথ করে দেখাবো। দেখো আমি এখানে একটি উদ্দীপক লিখলাম, যে উদ্দীপকে বলা আছে রাফি একটি বলকে 15 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে উপরের দিকে ছুঁড়ে মারল। এখন এখানে প্রশ্ন হচ্ছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে বলটি মোট কত সময় শূন্যে থাকবে। তো এই দুটো প্রশ্নের উত্তর গ নম্বরে চাওয়া হতে পারে। খুব সহজে এই দুটো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তাহলে এখানে তোমরা যেটি বের করবে সেটা হচ্ছে h ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2 এক নম্বরের উত্তর দেখো, আমরা এখন এগুলো সমাধান করব। এক নম্বর এই প্রশ্নটিতে কি বলা আছে, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এই ক্ষেত্রে তোমরা আগে এখানে লক্ষ্য করো যে আমাদের এখানে কি কি দেওয়া তথ্য আছে। তো দেওয়া তথ্যগুলো আগে প্রথমে লিখে নিবে। যে দেওয়া আছে আদিবেগ u ইকুয়াল টু 15 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর কোনো তথ্য এখানে নেই। তাহলে আমরা এখানে ধরবো অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তো আমাদের বের করতে হবে উচ্চতা, তার মানে h ইকুয়াল টু কত। তো আমরা উচ্চতা বের করতে গেলে আমাদের যে ইকুয়েশনগুলো জানা ছিল নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, সেই ইকুয়েশনগুলো কি ছিল, একটা ছিল h ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার, যদি নিক্ষিপ্ত হয় তাহলে এখানে আমরা মাইনাস দেব হাফ gt স্কয়ার। আরেকটা কি ছিল আমাদের
ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2জি এইচ। তো শ্রেণীর ক্ষেত্রে লক্ষ্য করো যে আমাদের এইচ বের করার জন্য এই দুটো ইকুয়েশন আছে। তো এখানে কিন্তু সময় উল্লেখ করা নাই, সুতরাং এক নম্বরটা এখানে ব্যবহার করার কোনো সুযোগ নেই। তাহলে দুই নম্বরটাতে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। তো এখন দেখো এখানে একটা কথা লেখা আছে যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো এই যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে তার মানে কি সর্বোচ্চ উচ্চতায় যে এটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তার মানে ভি এর মান আমরা পাচ্ছি। তারপরে এখানে যেহেতু আদিবেগ দেওয়া আছে তাহলে আদিবেগও পাচ্ছি আমরা। তারপরে জি এর মানও পেয়ে গেছি, তাহলে এইচ এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে এই ইকুয়েশনটার সাহায্যে আমরা এই এইচ এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা এখানে লিখবো যে আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, বা আমরা এখানে ভি এর মানটা বসাই দিলাম 0, এরপর স্কয়ার, ইউ এর মান বসাই দিলাম 15, এরপরে স্কয়ার মাইনাস 2 ইনটু জি এর মান বসাই দিলাম 9.8 গুণন হলো এইচ, বা এখানে আমরা 0 লিখলাম, তারপরে 15 করে বর্গ মানে 225 মাইনাস এটা গুণ করো 19.6 গুণন এইচ। এখন আমরা এটাকে বাম পাশে পার করে নিয়ে আসবো 19.6 ইন্টু এইচ সমান 225, বা এইচ ইকুয়াল টু 225 ভাগ 19.6। এখন তোমরা এটা ক্যালকুলেশন করে দিলে বলটির সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটি পেয়ে যাবে। এরপরে নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বলটি মোট কত সময় শূন্যে থাকবে। তো এইটার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা জানা আছে সেটা হলো যে আদিবেগ ইউ আর অভিকর্ষ ত্বরণের মান জানা আছে, আমরা সময়টা বের করব, উড্ডয়ন কাল যেটা সেটা বের করব। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখব যে উড্ডয়ন কাল টি সমান কত, এখানে বড় হাতের টি দিবে। তাহলে বড় হাতের টি দিয়ে আমরা এটা লিখব। আমরা জানি টি ইকুয়াল 2u ডিভাইডেড জি। তাহলে 2 গুণন ইউ এর মান কত 15 ভাগ জি এর মান কত 9.8। এখন এই যে 30 ভাগ 9.8 আমরা যদি এটাকে এর দ্বারা ভাগ করি তাহলে যে সময়টা আসবে সেটি হবে আমাদের ওই বলটা সর্বোচ্চ মানে শূন্যে থাকার সময়। এই হলো একটি ম্যাথ যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ের আলোকে করলাম। এবার আমরা আরেকটি ম্যাথ করব, সেটি হবে চতুর্থ অধ্যায় থেকে। আমরা একটি চিত্রের মাধ্যমে এটা করে দেখাই। ধরো এখানে একটা বস্তু আছে, বস্তুটির ভর হলো 50 কেজি, এখান থেকে এখানে উচ্চতা হলো 60 মিটার। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই উচ্চতায় বস্তুটির বিভব শক্তি কত, অর্থাৎ 7 মিটার উপরে বস্তুটির বিভব শক্তি কত। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বিভব শক্তি নির্ণয় করো, বিভব শক্তি নির্ণয় করো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কত মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে, গতি শক্তির অর্ধেক হবে।
এই যে দুটো প্রশ্ন, আমরা এই দুটো প্রশ্নের সলভ এখন দেখব। তো বিভব শক্তি নির্ণয় করো। বিভব শক্তি নির্ণয়ের যে ইকুয়েশন সেটা তোমরা জানো, যে বিভব শক্তি নির্ণয়ের সমীকরণটা হচ্ছে ইপি ইকুয়াল টু mgh। আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে আমাদের এখানে কি কি দেওয়া আছে, উদ্দীপকে কি কি দেওয়া আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের উদ্দীপকে দেওয়া আছে ভর। এখানে তোমরা 1 নম্বর সব লিখে নাও, দেওয়া আছে ভর m সমান 50 কেজি, উচ্চতা h সমান 60 মিটার। তাহলে বিভব শক্তি নির্ণয় করতে আমাদের কি লাগবে, mgh। তাহলে g এর মানটা লিখে নিলাম, অভিকর্ষ ত্বরণ g সমান 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমরা জানি বিভব শক্তি EP ইকুয়াল টু mgh। এখন আমরা m এর মান বসাই দিলাম, g এর মান বসাই দিলাম, h এর মান বসাই দিলাম, দিয়ে এখন এখানে ক্যালকুলেশন করবে, করে যে অ্যান্সারটা আসবে সেটা হবে তার বিভব শক্তির পরিমাণ। এরপরে দেখো এইরকম অঙ্ক যখন করতে হবে যে কত মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে। তো এখন এইখানে কিন্তু তোমাদের পুরো উচ্চতাটা দেওয়া আছে। তো কত মিটার উচ্চতায়, যখন এই কথাটা উল্লেখ থাকবে তোমরা হয়তো লিখলে যে x মিটার উচ্চতায়। তো ধরে নিলাম আমরা এখানে হলো x মিটার উচ্চতা। তাহলে তোমাদেরকে যখন তোমরা বিভব শক্তি বের করবে তখন এই যে এখান থেকে এই পর্যন্ত যে উচ্চতা, এই উচ্চতায় আমাদের বিভব শক্তি বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে বিভব শক্তি হবে mg, h এর মান আমরা যদি x ধরি তাহলে এখানে x আসবে। আর গতি শক্তিটা কত হবে, এইটা উপর থেকে নিচের দিকে নামবে, কত মিটার নিচে নামবে, তাহলে 60 মাইনাস x, তাহলে 60 মাইনাস x, তার মানে এখান থেকে এই পর্যন্ত উচ্চতাটা হচ্ছে 60 মাইনাস x। তাহলে এক্ষেত্রে তোমরা যখন গতি শক্তিটা বের করবে, তাহলে গতি শক্তির ক্ষেত্রে তোমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ek ইকুয়াল টু হাফ mv স্কয়ার। তাহলে এই যে দেখো এখানে v স্কয়ারের মান যদি এখানে না থাকে তাহলে আমরা এইটা দিয়েও লিখতে পারি। তাহলে ek ইকুয়াল m এর মান কত পাইছি আমরা 50, গুণন g এর মান 9.8, গুণন h এর মান হবে কত 60 মাইনাস x। এখন এটা গুণ করে দিবে, গুণ করে দিয়ে যে মানটা আসবে সেই মানটা এখানে তাহলে 490 ইন্টু হলো 60 মাইনাস x। আচ্ছা আমরা এটা না মান বসাই দিলেও পারতাম, এখানে আমরা এই মানটা না বসে দিয়েও পারি। আমরা এখানে ইকুয়াল টু জাস্ট এইটুকু লিখে নিই, এম জি এইচ এর মানটা বসাই নিই 60 মাইনাস এক্স। আর এখানে আমরা এখানেও ওইভাবে বসাই নিই, ইকুয়াল টু এম জি এইচ এর মান হলো এক্স। এখন যেহেতু বলা আছে যে গতিক শক্তি অর্ধেক হবে, তাহলে আমরা এখানে প্রশ্ন মতে লিখতে পারবো এভাবে, প্রশ্ন মতে EP equal to half EK। তাহলে EP এর মান কত দাঁড়ালো mgx, এখানে হাফ mg 60 মাইনাস x। তো এই mg আর mg কেটে দিলাম, তাহলে এখানে কত পাবো আমরা, x ইকুয়াল টু 60 মাইনাস এক্স ডিভাইডেড 2।
বা 2x ইকুয়াল টু 60 মাইনাস এক্স বা 2x প্লাস এক্স ইকুয়াল টু 60 বা 3x ইকুয়াল টু 60, অতএব x ইকুয়াল টু হচ্ছে কত 20। তাহলে 20 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তো আমি এখানে তোমাদের এই অঙ্কটা করতে গিয়ে এলোমেলোভাবে করেছি, তোমরা একটু অঙ্কটা বুঝে গোছাই নিয়ে করার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্ত রাখছি। আগামী দিন আবারও তোমাদের সাথে এই দুইটি অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে কথা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করি আগামী পরীক্ষা যেন তোমাদের ভালো যায়।